এই গল্পের শুরুতেই আমরা একটি বাস্কেটবল ম্যাচ দেখতে পাই, যেখানে হোয়াইট টিম অনেক ভালোভাবেই খেলছিল। তাদের স্কোরও ব্ল্যাক টিমদের থেকে অনেক বেশি ছিল। কিন্তু ম্যাচের একদম শেষ পর্যায়ে দাহাই নামের একটি ছেলে বাস্কেটবল খেলায় অনেক সিরিয়াস হয়ে যায়, আর তার লক্ষ্য ছিল একটাই, সে যে কোনো মূল্যে এই ম্যাচটা জিততে চায়। আসলে ছোটবেলা থেকেই দাহাইয়ের একটাই স্বপ্ন, বাস্কেটবল চ্যাম্পিয়ন হওয়া। এটা তার বাবারও স্বপ্ন ছিল। যাই হোক, তারপর দেখা যায় ব্ল্যাক টিম মানে দাহাইয়ের টিমটা খেলায় জিতে যায়, ফলে সবাই অনেক খুশি হয়ে আনন্দ করতে থাকে। যাই হোক, এবার খেলা শেষ করে ফ্রেশ হওয়ার জন্য দাহাই গোসল করতে যায়। সে গোসল করে আসার পর দেখতে পায় সবাই তার দিকে একদম অবাক একটা দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা দেখে দাহাই তার টিম মেম্বারদেরকে জিজ্ঞাসা করে, এমন ভূত দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কি ভূত নাকি? এখানে দাহাই তো কথা বলার সময় খেয়াল করে তার ভয়েসটা একদম মেয়েদের ভয়েসের মতো লাগছিল। তারপর সেখানে থাকা আয়নাতে নিজেকে একটি মেয়ে রূপে দেখে দাহাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কোনোভাবেই বুঝতে পারছিল না হঠাৎ করে কেন সে ছেলে থেকে মেয়ে হয়ে গেল। এখানে সে সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সেই হলো দাহাই, কিন্তু কেউ তার কথাটা মানতে চাইছিল না। আর মানার কথাই বা কি করে? হঠাৎ করে একটা ছেলে এভাবে যদি মেয়ে হয়ে যায়, এমনকি ভয়েস টোনও যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি আর বিশ্বাস করার মতো অবস্থা থাকে? যাই হোক, এমন সময় আবার দাহাইয়ের কাছে থাকা তাওয়ালটা নিচে পড়তেই যাবে, তখনই একটা ছেলে এসে তাওয়ালটা দাহাইয়ের গায়ে জড়িয়ে দেয়। আর এই ছেলেটার নাম হলো জুন। আর এই জুনই হলো আমাদের আজকের গল্পের মেন নায়ক। আর জুন কিন্তু দাহাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল। এখানে দাহাই তাকেও বোঝানোর চেষ্টা করে যে সে দাহাই, এখন সে কোনো কারণে ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছিল। এখানে জুন তার এমন অদ্ভুত কথা শুনে বলে, আমাকে এসব উল্টাপাল্টা কথা না বলে নিজে গিয়ে ডাক্তার দেখাও। এটা বলে জুন এখান থেকে চলে যায়। এদিকে দাহাই আবার মনে মনে ভাবতে শুরু করে, আরে হঠাৎ করে আমার কাছে জুনকে এত হ্যান্ডসাম লাগছে কেন? আমি কি তার উপর আবার ক্রাশ খেয়েছি নাকি? পরক্ষণে দাহাই আবার বলতে শুরু করে, না না না, এসব আমি কি ভাবছি? আমাকে যে করেই হোক আবারও মেয়ে থেকে ছেলে হতে হবে। এইসব কথা ভেবে দাহাই আবারও গোসল করতে যায়। আসলে সে এখানে ভাবছিল প্রথমবার গোসলের পর যেহেতু সে ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে, তাই এবারও নিশ্চয়ই গোসল করার পর সে আবারও মেয়ে থেকে ছেলে হয়ে যাবে। কিন্তু দেখা যায় এমন কিছুই হয় না। তারপর সে তার টিম মেম্বারদের কাছে গিয়ে দেখতে পায় তারা বাস্কেটবল খেলায় প্র্যাকটিস করছিল, কিন্তু কেউই ঠিক মতো খেলতে পারছিল না। তাই দাহাই তাদের কাছে গিয়ে বলে, পরের মাসে তোমাদের আরো একটা ম্যাচ রয়েছে, আর তোমরা যদি এভাবে খেলতে থাকো তাহলে অবশ্যই আমরা ওই খেলা হেরে যাব। তখনই টিম মেম্বারদের থেকে একজন বলে ওঠে, আমাদের টিমে তো সবচেয়ে ভালো খেলে দাহাই, কিন্তু জানি না হঠাৎ করে সে কোথায় গায়েব হয়ে গেল। আরেকজন ছেলে দাহাইকে জিজ্ঞাসা করে, আমাদের খেলা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? উত্তরে দাহাই বলে, কারণ আমি তোমাদের টিমের নতুন ম্যানেজার, এখন থেকে আমি তোমাদের খেলা পরিচালনা করব। টিম মেম্বারদের আপাতত প্র্যাকটিসে মন বসছিল না, তাই তারা সবাই উঠে যেতে শুরু করে। দাহাই তখন তাদেরকে কিছু টাকার লোভ দেখিয়ে বলে, যদি তোমরা সবাই খেলায় অনেক হার্ডওয়ার্ক করো তাহলে এসব টাকাগুলো তোমরা পাবে। এটা শুনে সবাই যার যার টাকা নিয়ে নেওয়ার পর আবারও প্র্যাকটিস করতে শুরু করে দেয়। অন্যদিকে দাহাই যায় জুনের কাছে। যেহেতু দাহাই এখন তার টিমের সাথে খেলতে পারছিল না, তাই টিমের জন্য নতুন একজন প্লেয়ার লাগবে। এদিকে জুন এ সময় ইউনিভার্সিটি ল্যাবে ছিল। দাহাই তার কাছে গিয়ে বলে বাস্কেটবল টিমে জয়েন করতে, কিন্তু জুন তাকে সরাসরি মানা করে দেয়। দাহাই আর কারণ জিজ্ঞাসা করলে জুন কিছুই বলে না। তখন দাহাই বলতে থাকে, আমি জানি তুমি অনেক ভালো বাস্কেটবল খেলতে পারো, তাহলে কেন তুমি টিমে জয়েন হতে চাইছো না? জুন তখন উল্টো তাকে প্রশ্ন করে, আমি যে বাস্কেটবল ভালো খেলতে পারি এটা তুমি কিভাবে জানলে? তোমার তো এটা জানার কথা না। এবার দাহাই কথাটা ঘুরিয়ে বলে, আমি তোমার অনেক বড় একজন ফ্যান, তাই আমি তোমার বিষয়ে অনেক কথাই জানি। এখন বলো, তুমি আমাদের টিমে জয়েন হবে নাকি হবে না? যদি তুমি আবারও না বলো তাহলে কিন্তু এবার আমি চিৎকার করব আর বলবো তুমি আমার সাথে আজে বাজে আচরণ করার চেষ্টা করছো। দাহাইয়ের এসব কথা শুনে জুন তো একদম মাইকে চিপায় পড়ে যায়। এবার দাহাই তো সত্যি সত্যি জুনকে ভয় দেখিয়ে রাজি করানোর জন্য ইচ্ছে করেই হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। যা দেখে জুন ধীরে ধীরে দাহাইয়ের দিকে এগিয়ে যেতে থাকে। এটা দেখে দাহাই একদম চুপ হয়ে যায়।
জুন তখন বলে, তুমি মনে হয় অনেক বেশি ড্রামা দেখো, তবে এটা কোনো ড্রামা না, এটা হলো বাস্তব জীবন, আর তোমার এসব ট্রিট আমার উপর কোনো কাজই করবে না। এসব বলে জুন সরে যেতেই দাহাই মনে মনে ভাবে, হঠাৎ করে আমার হার্টবিট তো ফাস্ট চলতে শুরু করলো কেন? এভাবে চললে তো হবে না। এবার মনে হচ্ছে আমার সত্যি ডাক্তার দেখানো প্রয়োজন। তারপর আমরা হসপিটালে দাহাইকে দেখতে পাই। এখানে এসে সে তার সমস্যার কথা প্রথমে হসপিটালে থাকা সিস্টারদের কাছে বলতে থাকে। এমনকি সে তো একজন সিস্টারকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে তার কথা বিশ্বাস করতে। পিছন থেকে ইয়ান নামের একটি ছেলে এসে বলে, আমি তোমার কথা বিশ্বাস করি। ইয়ানও এই একই ইউনিভার্সিটিতে পড়ে যেখানে দাহাই পড়ে। দাহাই তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার পিছু পিছু এখানে আসলে কেন? আর এখান থেকে কাহিনীটা ফ্ল্যাশব্যাকে গিয়ে আমরা দেখতে পাই হসপিটালে আসার পথে ইয়ানের সাথে দাহাইয়ের দেখা হয়েছিল। ইয়ানের গাড়িতে কিছু সমস্যা হয়েছিল, তাই দাহাই তাকে সাহায্য করতে গিয়ে গাড়ির একটা পার্টি খুলে ফেলেছিল। খুলে ফেলা পার্টটা ইয়ানের হাতে ধরিয়ে বলে, আসলে তোমার গাড়িটা তেমন মজবুত না। এই বলে দাহাই সেখান থেকে চলে এসেছিল। আর তখন ইয়ানের কাছে দাহাইকে বেশ ইন্টারেস্টিং বলেই মনে হয়েছিল, এই জন্য সে দাহাইয়ের পিছু করতে করতে এই পর্যন্ত চলে এসেছে। যাই হোক, তারপর ডাক্তার দাহাইয়ের চেক আপ করে জানায় দাহাই এখন সম্পূর্ণরূপে একজন মেয়ে হয়ে গিয়েছে। তখন দাহাই ডক্টরকে জিজ্ঞাসা করে সে কি পারবে তাকে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে। ডক্টর বলে, দাহাইয়ের যে রোগ হয়েছে এটা অনেক রিয়াল একটা রোগ, এর কোনো ট্রিটমেন্ট এখনো বের হয়নি, আর এসব ট্রিটমেন্ট বের করতে হলে এখন তাকে অনেক রিসার্চ করতে হবে। তারপর তিনি দাহাইকে একটা অফার দেয়, আর সেটা হলো ডক্টর দাহাইয়ের রোগের উপর রিসার্চ করে যতদিন না কোনো ট্রিটমেন্ট বের করতে পারছে ততদিন দাহাইকে রোজ এখানে এসে চেক আপ করিয়ে যেতে হবে। সাথে তার বর্তমান অবস্থাও তাকে মেনে নিতে হবে, এবং একটি মেয়ে যেভাবে জীবনযাপন করে তাকেও ঠিক সেভাবেই জীবনযাপন করতে হবে। অর্থাৎ তার কথা বলার ধরন, হাঁটা চলা সবকিছু। দাহাই তো ডক্টরের এসব কথা শুনে রেগে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ডক্টর বলে ওঠে এসব কিছুর জন্য সে তাকে বেশ কিছু টাকা দিবে। টাকার কথা শুনে দাহাই এবার ডক্টরের কথায় রাজি হয়ে যায়। টাকার কি পাওয়ার দেখছেন? টাকা দিলে সবাই সবকিছু করতে রাজি হয়ে যায়। যাই হোক, এদিকে ইয়ান দাহাইয়ের কর্মকাণ্ড দেখে হাসতে থাকে। তারপর ইয়ান বলে এখন থেকে সে সবসময় দাহাইয়ের পাশে থাকবে। তারপর ইউনিভার্সিটিতে ফিরে প্রথমে তারা দাহাইয়ের জন্য একটি গার্লস হোস্টেলে খোঁজ করে এবং তা পেয়েও যায়। দাহাইয়ের রুমে আরো একটি মেয়ে থাকবে তার রুমমেট হিসেবে। এটা জানতে পেরে সে ইয়ানকে বলে, আমি একজন ছেলে হয়ে কিভাবে একটি মেয়ের সাথে একই রুমে থাকতে পারি? ইয়ান বলে, কিন্তু এখন তো তুমি একটা মেয়ে, আর তোমাকে ততদিন পর্যন্ত নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে যতদিন না ডক্টর রিসার্চ করে কোনো ট্রিটমেন্ট বের করতে পারছে। কিন্তু দাহাই কিছুতেই এই রুমে একটি মেয়ের সাথে থাকতে চাইছিল না। সে ইয়ানকে জোর করে এখানে তার সাথে থেকে যাওয়ার জন্য। এমন সময় তার সে রুমমেট যার নাম ছিল শিয়া সে প্রবেশ করে। দাহাই প্রথমে তো শিয়াকে দেখে একদম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তার কাছে শিয়াকে বেশ পছন্দ হয়ে যায়। এখানে শিয়া নিজের পরিচয় দেওয়ার পর দাহাই প্রথমে তার সাথে ছেলেদের মতো করে কথা বলে, পরক্ষণে রিসার্চের কথা মনে করে আবারও তার সাথে মেয়েদের মতো কথা বলতে শুরু করে আর নিজের নাম শিন বলে। আর আমরা এখন দাহাইকে শিন বলেই ডাকবো। দেখা যায় শিন ইয়ানকে বলে, এখন অনেক রাত হয়ে গিয়েছে, তুমি ঘুমাতে চলে যাও। এই বলে সে ইয়ানকে রুম থেকে বাইরে বের করে দিয়ে তার সামনেই ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। কি সুবিধাবাটি লোক দেখলেন, এতক্ষণ নিজের প্রয়োজনে নিজেই থাকার জন্য জোর করছিল, আর এখন যখনই মেয়েটাকে ভালো লেগে গেল তখনই আপদ ভেবে তাকেই রুম থেকে বের করে দিল। যাই হোক, তারপর শিয়া যখন ফ্রেশ হতে যায় তখন শিন শিয়াকে নিয়ে রোমান্টিক মোমেন্ট কল্পনা করতে থাকে। যেহেতু সে একটা ছেলে ছিল তাই সেই শিয়াকে নিয়ে একটু বেশি ভাবছিল, তবে বাস্তবে এরকম কিছুই হয় না। তারপর শিন রাতের বেলা তাদের গ্রুপ চ্যাটে দেখতে পায় গ্রুপের সবাই নতুন প্লেয়ারের ব্যাপারে জানতে চাইছে। শিন তখন শিয়ার দেওয়া আইডিয়াটা তাদেরকে বলে। তখনই আমরা দেখতে পাই শিন শিয়াকে বলেছিল বাস্কেটবল খেলার জন্য একজন প্লেয়ার সে কিভাবে খুঁজে পাবে। তখন শিয়ান তাকে বুদ্ধি দিয়ে বলেছিল একটি বিজ্ঞাপন প্রচার করার জন্য। তবে শিন ভেবে পাচ্ছিল না বিজ্ঞাপনটা আসলেই কাজে দিবে কিনা। আর বিজ্ঞাপনটা ছিল এরকম,
একটি বাস্কেটবল খেলার আয়োজন করা হয়েছে। সেখানে যে সবচেয়ে বেশি স্কোর করবে সেই শিনের সাথে ডেটে যেতে পারবে, আর বেশি স্কোর করা ওই ব্যক্তিকে শিনরাও তাদের টিমে নিয়ে যেতে পারবে। যাই হোক, পরের দিন সকালে ইয়ান এই বিজ্ঞাপনটা পড়ে একটু অবাক হয়ে যায়, আর সে পিছনে তাকিয়ে দেখে বুইরা দাদু সহ সবাই বাস্কেটবল খেলতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমনকি যে ছেলেটার হাত পা ভেঙে হুইল চেয়ারে বসেছিল সেও সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছিল। কি একটা অবস্থা ভাবুন। এইসব দেখে ইয়ান বলতে থাকে, সবাই দেখছি ডেটে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারপর দেখা যায় বাস্কেটবল খেলার জন্য সকল অংশগ্রহণকারীদের শিয়া এক এক করে ডাকতে থাকে। প্রথমে আসে সে বুইরা দাদুটা। শিয়া প্রথমে তো তাকে খেলতে মানা করে, কেননা এই বয়সে উনি যদি বাস্কেটবল খেলতে শুরু করে তাহলে নিশ্চয়ই ওনার শরীরের সব হাড়গোড় ভেঙে একদম মঙ্গল গ্রহে যাওয়ার অবস্থা হয়ে যাবে। এদিকে শিয়াকে মানা করতে দেখে শিন তাকে থামিয়ে বলে, দেখাই যাক না কি হয়। তো দেখা যায় বাস্কেটবল খেলতে গিয়ে উনি কোমরে বেশ অনেকটাই ব্যথা পান, ফলে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হয়। দ্বিতীয়জন ছিল সেই হুইল চেয়ারে বসা ছেলেটি, যা দেখে শিয়া বলে, এই ছেলেটার তো পায়ে ব্যান্ডেজ করা, তাহলে সে কি করে খেলবে? শিন বলে, দেখাই যাক তার কি অবস্থা হয়। তারপর আমরা দেখতে পাই ছেলেটি বেশ ভালো করেই খেলছিল, এই জন্য তাকে আপাতত সিলেক্ট করে রাখা হয়। তারপর একে একে আরো অনেকেই খেলতে থাকে, কিন্তু কেউই তেমন ভালো করে খেলতে পারছিল না। এই জন্য শিনরা ফাইনাল ডিসিশন নেয় তারা হুইল চেয়ারে থাকা ছেলেটাকেই তাদের টিমে নিয়ে যাবে। এই সময় কেউ একজন শিয়াকে ফোন করে জানায় হুইল চেয়ারের ছেলেটিকে সিলেক্ট করা হয়েছে। এটা শুনে সে এত বেশি খুশি হয়েছিল যে খুশির ঠেলা চেয়ার থেকে পড়ে যায়, যার ফলে এখন তাকে আবারও হসপিটালে ভর্তি করাতে হয়। যাই হোক, এদিকে শিন তো এবার একদম হতাশ হয়ে বসে থাকে। দেখা যায় তখনই আরো একটি ছেলে এসে অনেকটা ভাব নিয়ে বাস্কেটবল খেলতে শুরু করে দেয়, আর সে এখানে থাকা বাকিদের থেকে অনেক ভালোভাবেই খেলতে পারছিল। তারপর ছেলেটা তো শিনের কাছে এসে তার হাত ধরে টানাটানি করতে থাকে ডেটে যাওয়ার জন্য। তখনই পিছন থেকে কেউ একজন ওই ছেলেটির গায়ে বল ছুঁড়ে মারে। আসলে এটা ছিল জুন। জুনকে এখানে দেখে শিন একটু অবাক হয়ে যায়, কারণ সে এতবার করে বলার পরও জুন সেদিন তার কথায় রাজি হয়নি, আর আজকে কিনা সে নিজে নিজে এখানে চলে এসেছে। যাই হোক, এদিকে জুন ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, খেলা এখনো শেষ হয়নি, চলো আমাদের দুজনের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক, দেখা যায় কে জিততে পারে। খেলা শুরু হলে দেখা যায় ওই ছেলেটি প্রথম একটা গোল দিয়ে ফেলে, আর এই জন্য সে জুনকে অপমান করতে থাকে। দ্বিতীয়বার খেলার সময় জুনকে ধাক্কা দিতে গিয়ে ছেলেটা নিজেই পড়ে যায়। জুন এবার বলে ওঠে, দেখো তুমি কতটা উইক, সামান্য বল ছুটতে গিয়ে পড়ে গেলে। তোমার যদি ডাক্তার দেখানো প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই আমার কাছে আসতে পারো। তার এই কথাটা শুনে সেখানে থাকা সবাই তো হাসতে থাকে, যা দেখে ছেলেটার ইগোতে লেগে যায়। এই জন্য সে আবারও জুনকে তার সাথে খেলতে বলে। তবে জুনও কম যায় না, সে চোখের পলকেই বারবার গোল দিতে থাকে। তখন ছেলেটায় লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। এদিকে শিন তো জুনের উপর এতটাই খুশি হয়ে যায় যে সে সোজা গিয়ে জুনকে জড়িয়ে ধরে। সবাই তখন শুধু তাদের দিকে তাকিয়ে থাকে। তখন জুন বলে ওঠে, এত খুশি হওয়ার কিছুই নেই, আমি তোমাদের টিমে জয়েন করছি না, আমি তো জাস্ট ওই পাগল ছেলেটাকে এখান থেকে তাড়ানোর জন্যই এসেছিলাম। শিন বলে, তা বললে তো হবে না, রুলস অনুযায়ী তোমাকে এখন আমার টিমে জয়েন হতেই হবে, এবং সেই সাথে আমার সাথে ডেটও করতে হবে। এবার জুন বলে, যদি আমি তোমাকে এখন রিজেক্ট করি তাহলে কি হবে? উত্তরে শিন বলে, এখানে সবাই আমাদেরকে দেখছে, তুমি সবার সামনে আমাকে এভাবে অপমান করতে পারো না। জুন বলে, তাহলে তুমিও আমার সাথে একটা ম্যাচ খেলো, যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমার কথায় রাজি হয়ে যাব। শিন যদিও জুনের মতো এত স্ট্রং ছিল না, তবু সে খেলতে রাজি হয়ে যায়। তারপর জুন বলটা নিয়ে হাত উঁচু করেছিল। এদিকে বেচারি শিন তো কোনো মতেই বলটা জুনের কাছ থেকে নিতেই পারছিল না, গোল করা তো অনেক পরের বিষয়। এদিকে জুন এক হাতে শিনকে নিয়ে অন্য হাতে বল দিয়ে বাস্কেটের মধ্যে দিয়ে দেয়। পাশ থেকে সবাই তাদের এমন রোমান্টিক মোমেন্ট দেখে বলছিল তারা দুজন যেন ডেট করে। অন্যদিকে শিয়ার পাশে ইয়ান এসে বসেছিল, সে তো এসব কিছু দেখে অনেক জেলাস হচ্ছিল। তারপর আমরা দেখতে পাই জুন আর শিন কাছাকাছি থাকায় দুজনেই কিছুটা অকওয়ার্ড ফিল করে সরে যায়। শিন বলে, আমি খেলায় হেরে গেছি, তুমি এখান থেকে এখন যেতে পারো। জুন বলে, আমি তোমার টিমে জয়েন হব, তার বদলে আমার একটা শর্ত আছে। শিন কি সে শর্ত জিজ্ঞাসা করলে জুন বলে, তোমাকে চিয়ারিং গার্ল সেজে
প্লেগ্রাউন্ডে আমাকে চেয়ার আপ করতে হবে। আর কোনো উপায় না পেয়ে শিন জুনের এই শর্তটা মেনে নেয়। তারপর রুমে এসে সে এসব কথা শিয়াকে জানিয়ে তার কাছে সাহায্য চায়। শিয়া তাকে এত চিন্তা করতে মানা করে। তারপর সে শিনের জন্য চিয়ারিং গার্লদের ড্রেস এনে পরিয়ে প্লেগ্রাউন্ডে নিয়ে আসে। শিন এই ড্রেস পরে অনেক আনকমফর্ট ফিল করছিল। এই কারণে সে কারোর সামনে আসতে চাইছিল না, কিন্তু শিয়া এক প্রকার জোর করে তাকে সবার সামনে নিয়ে আসে। এখানে উপস্থিত থাকা সবাই শিনের দিকে হা করে তাকিয়ে থাকে। শিনকে আসলে দেখতে অনেক বেশি সুন্দরী লাগছিল। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শিন বলে, আমাকে নিশ্চয়ই বানানোর মতো দেখাচ্ছে, এই জন্যই সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, তাই না? তার থেকে ভালো হবে যদি আমি এখনই এখান থেকে চলে যাই। কিন্তু তখনই টিম মেম্বাররা সবাই এসে শিনের অনেক প্রশংসা করতে শুরু করে দেয়। তবে শিন সেদিকে কোনো পাত্তা না দিয়ে জুনের কাছে গিয়ে বলে এখন তাকে তার প্রমিস রাখতে হবে। জুন তার দিকে তাকিয়ে বলে সে কাল থেকে সময় মতো প্র্যাকটিসে চলে আসবে। এই বলে সে এখান থেকে চলে যেতে থাকে। এদিকে শিন তাকে ডাকলো, সে আর পিছনে না তাকিয়ে স্মাইল করে এখান থেকে চলে যায়। তারপর ইয়ান শিনের কাছে এসে বলে, তোমাকে সত্যি আজ অনেক বেশি সুন্দর লাগছে। শিন বলে, তুমি কি আবার আমার প্রেমে পড়ে গেলে নাকি? ভুলে যেও না আমি কিন্তু একটা ছেলে। শিনের এই কথাটা শুনে ইয়ান তো একদম চুপ হয়ে যায়। তারপর শিন শিয়ার কাছে যায়। শিয়া শিনকে মজা করে বলে, তুমি তো বাস্কেটবলের লিডার না হয়ে চিয়ারিং গার্লদের লিডার হওয়াই উচিত ছিল। এই কথা শুনে শিনের মাথায় একটা আইডিয়া আসে। পরের দিন শিন 3জন মেয়েকে নিয়ে আসে প্লেগ্রাউন্ডে। এই মেয়ে 3টাকে শিন চিয়ারিং গার্ল হিসেবে এখানে নিয়ে এসেছিল, যা দেখে তার টিম মেম্বাররা অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এই মেয়েগুলো তো সবসময় জুনের পিছনে ঘুরতে থাকে, যা দেখে শিন তাদেরকে ডেকে বলে, এখন থেকে আমি তোমাদের লিডার, এখন তোমরা ডান্স করে দেখাও। তারপর মেয়েগুলো অনেক সুন্দর করে ডান্স করে দেখায়। এখানে শিন তাদের কাছে গিয়ে মেয়েগুলোকে হাত ধরে ধরে আরো ভালোভাবে ডান্সের স্টেপগুলো শিখাতে থাকে। এদিকে এসব কিছু দেখে ইয়ান বলে, দাহাই এবার কিন্তু তুমি একটু বেশি বেশি করছো। যাই হোক মেয়েগুলো ডান্স শেষে শিন বলে, চলো আমরা একসাথে গোসল করতে যাই। এটা শুনে ইয়ান শিনকে আটকাতে গেলে শিন বলে, এখন তো আমি একটা মেয়ে, তাই আমি অন্য মেয়েদের সাথে গোসল করতেই পারি। এই বলে শিন মেয়েগুলোর সাথে চলে যায়। কি একটা অবস্থা ভাবুন, চান্স পেয়ে সে কোনোভাবেই মেয়েদের সাথে গোসল করাটা আর মিস করলো না। যাই হোক এর পরের সিন আমরা দেখতে পাই সব ছেলেরা মিলে একসাথে বাস্কেটবল খেলা প্র্যাকটিস করছিল। খেলার সময় একটা ছেলে তার পায়ে বেশ গুরুতর আঘাত পায়, এই জন্য বাকিরা মিলে তাকে নিয়ে যায় মেডিকেল রুমে। এই কথা যখন শিন জানতে পারে তখন সে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে ডক্টর জানায় ছেলেটি 3 মাস পর্যন্ত বাস্কেটবল খেলতে পারবে না। এর মানে শিনদের টিমে আবারও একজন সদস্য কম হয়ে গেল। এবার আবারও শিন দায়িত্ব নেয় নতুন প্লেয়ার খোঁজার জন্য। সে ইয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে, ফলে ইয়ানের বারে বুঝতে বাকি থাকে না সে তাকে কি বলতে চাইছে। আসলে সে ইয়ানকে নতুন প্লেয়ার হওয়ার জন্য বলছিল। ইয়ান তখন বলে ওঠে, না না না, আমি সব খেলার মধ্যে নেই। শিন তাকে কনভিন্স করার চেষ্টা করলে পাশ থেকে জুন এসে বলে, শিন তুমি ইয়ানের হাত ছাড়ো, সে হয়তো বাস্কেটবল খেলতেই জানে না। এই কথাটা আবার ইয়ানের গায়ে লেগে যায়। এই কারণে ইয়ান জুনকে নিজের প্রতিভা দেখানোর জন্য বল নিয়ে নেমে যায় খেলা দেখাতে। সে বাস্কেটের একদম কাছে গিয়ে বলটা বাস্কেটের ভিতরে ফেলে দেয়। তার এরকম খেলা দেখে অন্যরা বলে, আমাদের উচিত হবে এবছর আমাদের কোনো ম্যাচ না খেলা। এদিকে ইয়ান সবার কাছে এসে জিজ্ঞাসা করে কেমন খেললো সে। সবাই বলে খুবই বাজে। শিন তখন বলে, এখন থেকে আমি ইয়ানকে ট্রেনিং দিব যাতে সে খুব ভালোভাবে খেলতে পারে। তারপর শিন ইয়ানকে ট্রেনিং দিতে শুরু করে। এদিকে তাদের দুজনকে আবার একসাথে দেখে জুনের মোটেও ভালো লাগে না। সে তো ইয়ানকে শিনের কাছাকাছি আসতে দেখে তার মাথায় বল ছুঁড়ে মারে আর বলে, তোমার যদি এত ট্রেনিং নেওয়ার শখ থাকে তাহলে আমি নিজেই তোমাকে ট্রেনিং দিব। আর এখন জুন আর ইয়ানের মধ্যে এসব নিয়ে ঝগড়া বেঁধে গেলে শিন তাদেরকে থামিয়ে বলে, তোমরা দুজন একটা টিম, তাই তোমাদেরকে মিলেমিশে থাকতে হবে। দেখা যায় দুজনেই তখন দুদিকে চলে যায়। তারপর খেলার সময় জুনের দেওয়া বল ইয়ান না ধরতে পারলে জুন তাকে অনেক কথা শোনায়। সে বলে, চ্যাম্পিয়ন ট্রফি পাওয়া শিনের অনেক বড় স্বপ্ন, তাই আমি তার জন্য এই খেলায় অনেক হার্ডওয়ার্ক করছি। আর তুমি এসব কিভাবে খেলছো? সামান্য বলটাও তুমি ঠিকভাবে ধরতে পারছো না। জুনের কথায় ইয়ানের অনেক খারাপ লাগে। তারপর অনেক রাত হয়ে যাওয়ার পরও সে প্র্যাকটিস করতে থাকে।
এদিকে শিন তাকে দেখে আর নিজে আসে কিভাবে আরো ভালো করে খেলতে হয় সে সম্পর্কে ইয়ানকে আইডিয়া দিতে। এদিকে শিনের কথা না শুনে ইয়ান শুধু তার দিকে তাকিয়ে থাকে। তখন শিন ইয়ানকে নাম ধরে ডেকে বলে, তোমার আবার কি হয়েছে, এত কি ভাবছো তুমি? ইয়ান বলে, আজকাল সে একটু বেশি প্রেসারের মধ্যে দিয়ে যাচ্ছে, সে একটু রিল্যাক্স ফিল করার জন্য শিনের কাছে কিস চেয়ে বসে। এটা শুনে শিনের চোখ তো একদম কপাল উঠে যায়। সে একদম অবাক হয়ে ইয়ানের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে রিল্যাক্সের জন্য সে কিভাবে তার কাছে কিস চায়। এদিকে পরক্ষণে ইয়ান বলে ওঠে, আমি তো আসলে মজা করছিলাম। শিন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বলে সে ইয়ানকে কিস করার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। আসলে শিন এখানে ইয়ানকে একটু ভয় দেখাতে চাইছিল। এদিকে সিকিউরিটি গার্ড এখানে আসে চেক করার জন্য। সে এখানে কাউকে না দেখতে পেয়ে লাইট অফ করে দরজাটা লক করে এখান থেকে চলে যায়। তারপর ইয়ানরা এখানে এসে সবকিছু দেখে বুঝতে পারে তারা এখানে আজকের জন্য লক হয়ে গিয়েছে। তারপর হঠাৎ করে কিছু বল নিচে পড়ে যাওয়ায় প্রচন্ড শব্দ হয়, যার জন্য ইয়ান শিনকে ভয় পেতে নিষেধ করে। কিন্তু দেখা যায় সে নিজেই উল্টো ভয় পেয়ে শিনকে জড়িয়ে ধরে বসে আছে। কিন্তু এত কিছুর পরও সে কিছুতেই স্বীকার করতে চাইছিল না যে সে ভয় পাচ্ছে। যাই হোক, আজ রাতটা তারা এখানে ঘুমিয়ে কাটিয়ে দেয়। পরের দিন সকালে জুন সবার আগে এখানে এসে তাদের দুজনকে একসাথে দেখতে পায়, যা দেখে জুনের তো ইয়ানের উপর অনেকটাই রাগ হয়। তারপর জুন তাদেরকে জিজ্ঞাসা করে তারা দুজন এখানে কেন ঘুমিয়ে আছে। শিন তখন সব ঘটনা খুলে বললে জুন বলে, সামনের দরজাটা না হয় বাইরে থেকে আটকানো ছিল, কিন্তু পিছনের দিকে দরজাটা তো কখনই লক করা থাকে না। কিন্তু শিনের এই কথাটা মনেই ছিল না যে পিছনের দিক থেকেও বাইরে বের হওয়ার রাস্তা রয়েছে। যাই হোক, তারপর জুন তাকে বলে, প্রফেসর তোমাকে খুঁজছে। শিন খোঁজার কারণ জিজ্ঞাসা করলে জুন জানায় শিন পরীক্ষায় ফেল করেছে। পরীক্ষায় ফেল করে শিন এবার একটু ভালো করে পড়াশোনা করতে শুরু করে দেয়, কিন্তু সব পড়া যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। অনেকটা আমার মতো, কোনোভাবেই পড়াশোনা মাথার ভিতরে ঢুকতে চায় না। যাই হোক, এবার শিন ডিসাইড করে সে জুনের কাছে পড়া বুঝিয়ে দেওয়ার জন্য হেল্প চাইবে, কিন্তু তার আগে তাকে জুনকে একটু ইমপ্রেস করতে হবে। এসব ভেবে শিন জুনকে বলে, আজ যদি তোমাকে আমি একজোড়া নতুন জুতা গিফট করি তাহলে কেমন হবে বলো তো? জুন বলে, আজ কি ইয়ানকে তুমি খুঁজে পাওনি নাকি যে এখানে এসে আমাকে এসব বলছো? শিন তখন বলে ওঠে, আচ্ছা তুমি কি আমাকে ইয়ানের সাথে দেখে জেলাস ফিল করো? জুন বলে, মোটেও না, আমি কেন জেলাস হব, তোমার যার সাথে ইচ্ছা তার সাথে মিশতে পারো। তারপর জুন শিনের সাথে যেতে না চাইলো শিন তাকে জোর করে একটি জুতার দোকানে নিয়ে যায়। এখানে শিন এবং জুন একই জুতা পছন্দ করে। শিন জুনকে বলে এটা ট্রাই করতে। জুন ও শিনকে একজোড়া নতুন জুতা গিফট করে, যার জন্য শিন অনেকটা খুশি হয়ে যায়। তারপর শিন ম্যাথ পেপার দেখিয়ে জুনকে বলে তাকে এই ম্যাথের সলিউশন করে দিতে। আর এবার জুন ভালো করেই বুঝতে পারছিল শিন কেন তাকে নতুন জুতা গিফট করেছে আর এতক্ষণ কেন তার পিছে এভাবে গুড়গুড় করছিল। এদিকে ওই একই জায়গায় শিয়াও উপস্থিত ছিল। সে জুন আর শিনকে একসাথে দেখে মনে করে তারা হয়তো ডেট করছে। তারপর শিয়া তাদের বেশ কিছু ছবি তুলে নেয়। তারপর রাতের বেলা লাইব্রেরিতে বসে জুন শিনকে ম্যাথ বুঝিয়ে দিচ্ছিল। এখানে জুন তাকে কিছু প্রশ্ন সলভ করতে দেয়, কিন্তু শিন তো প্রত্যেকটা প্রশ্নেরই ভুলভাল উত্তর দিয়ে যাচ্ছিল, যা দেখে জুন তাকে আরো ভালোভাবে পড়া বোঝাতে থাকে। এদিকে লাইব্রেরি থেকে শব্দ হতে শুনে একজন সিকিউরিটি গার্ড আসে চেক করতে। গার্ডকে দেখে জুন আর শিন লুকিয়ে পড়ে। অন্যদিকে শিনদের ওপর নজর রাখতে শিয়াও এখানে এসেছিল, সেও লুকিয়ে পড়ে। এদিকে কোনো কিছু খুঁজে না পেয়ে গার্ড এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই শিয়ার জামাটা একটা কঙ্কালের সাথে আটকে গিয়েছিল, আর শিয়া উঠতে গেলে কঙ্কালটা একটু নড়ে ওঠে। এটা দেখে শিন চিৎকার করে পালাতে শুরু করে। পালাতে গিয়ে জুনের সাথে ধাক্কা লেগে শিন তার উপর পড়ে যায়, আর ভুলবশত এখানে তাদের কিসও হয়ে যায়। চাইনিজ ড্রামা বলে কথা ভাই, ধাক্কা খেয়ে উপরে পড়বার কিস হবে না, এটা কি মানা যায়? যাই হোক, এদিকে শিয়া তো এই দৃশ্য দেখে সাথে সাথে একটা ছবি তুলে নেয়। এর পরের সিনে দেখা যায় শিন তার পরীক্ষার রেজাল্ট চেক করে জানতে পারে সে এবার পরীক্ষায় পাশ করেছে। এতে সে সহ সবাই অনেক খুশি হয়ে যায়। খুশিতে শিন জুনের গালে কিস করে বসে। এটা দেখে তো সবাই পুরাই শকড হয়ে যায়। তারপর সবাই একসাথে যায় ডিনার করতে। শিন সেখানে জুনকে ধন্যবাদ জানায় তাকে পড়াশোনায় এতটা হেল্প করার জন্য, কেননা তার জন্যই এবার সে পরীক্ষায় পাশ করতে পেরেছিল। এখানে শিয়া বলে ওঠে শিন আর জুন হয়তো আমাদেরকে না জানিয়ে ডেট করছে। শিন সবাইকে বলে এরকম কিছুই না।
শিয়া তখন লাইব্রেরির ঘটনাটা সবাইকে বলে দেয় যে শিন জুনকে কিস করেছিল। এদিকে ইয়ান তো এসব কথা শুনে অনেক রেগে যায়, কারণ সেও শিনকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু আমার কথা হলো, সে তো জানে যে শিন একটা ছেলে, তাহলে সে কেন তাকে পছন্দ করতে শুরু করলো? যাই হোক, এদিকে সবাই এই বিষয়টা নিয়ে জুনকে তো অনেক খেপাতে থাকে। তখনই ইয়ান সবাইকে এই টপিকটা বাদ দিয়ে একটা গেম খেলতে বলে। তখনই সেখানের একজন বলে ওঠে, ট্রুথ অর ডেয়ার খেলা যাক। খেলার নিয়ম ছিল জুকারের কার্ড যে পাবে তাকে ট্রুথ বা ডেয়ারের মধ্যে থেকে যে কোনো একটিকে বেছে নিতে হবে। দেখা যায় জুকারের কার্ডটি পেয়েছিল জুন, সে ডিয়ার নিয়েছিল। আর এখন তাকে ডিয়ার হিসেবে দেওয়া হয় জুনকে তার কল লিস্টের যে কোনো একজনকে কল করে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি। জুন তার বন্ধু দাহাইকে ফোন করার সিদ্ধান্ত নেয়। সে যখন দাহাইকে ফোন করে তখন তো শিনের ফোনে রিং বাজতে শুরু করে, কারণ শিনই তো আসল দাহাই ছিল। কিন্তু বাকিরা তো আর এটা জানতো না। সবাই তাকে জিজ্ঞাসা করে দাহাইয়ের ফোন তার কাছে কিভাবে আসলো। এবার শিন নিজের আসল পরিচয় লুকানোর জন্য বুদ্ধি করে বলে ওঠে সে নাকি দাহাইয়ের গার্লফ্রেন্ড, আর দাহাই কিছুদিনের জন্য বিদেশে গিয়েছে, এই জন্য দাহাই তার ফোনটা তার গার্লফ্রেন্ডকে দিয়ে গিয়েছে। এখানে শিন তো আরো বলে, এসব কথা আমরা আগে থেকে তোমাদেরকে বলিনি, কারণ আমরা তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তারপর ডিনার শেষে জুন বাসায় চলে যাওয়ার সময় শিন তাকে আটকে বলে, তুমি কি আমার উপরে রাগ করেছ? উত্তরে জুন বলে না। ততক্ষণে জুনকে নিতে তার গাড়ি চলে এসেছিল, তাই সে আর শিনের সাথে কথা না বাড়িয়ে চলে যায়। তারপর আমরা গাড়ির ভিতরে জুনকে দেখতে পাই। সে হাসতে হাসতে শিনকে উদ্দেশ্য করে বলছিল, দাহাই তুমি তো দেখছি বেশ বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প বলতে পারো, আমিও দেখবো কতদিন তুমি তোমার এই নাটক চালিয়ে যেতে পারো। এর মানে জুন আগে থেকে দাহাইয়ের সত্যিটা জেনে গিয়েছিল। তারপর বাড়ি ফিরে জুন দাহাইকে মেসেজ করে বলে, তুমি কবে থেকে রিলেশনে গেলে? আমাকে তো কিছুই জানালে না। এদিকে দাহাই মানে শিন বলতে থাকে, ভাই আমি এখনো সিঙ্গেলই আছি, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে নিজের নামে মিথ্যা গল্প বানিয়ে সবাইকে বলে বেড়াচ্ছি। এদিকে জুন তো এইসব মেসেজ পড়ে অনেক মজা নিচ্ছিল, আর দাহাইয়ের এই অবস্থা দেখে হাসছিল। যাই হোক, এর পরের দিন সকালে শিন যতবারই জুনের সাথে কথা বলার চেষ্টা করে ততবারই জুন তাকে ইগনোর করতে থাকে। তার কিছুদিন পরেই ছিল জুনের জন্মদিন, তাই শিন ঠিক করে সে জুনকে জন্মদিনে গিফট হিসেবে তাকে একটি টি শার্ট দিবে। এজন্য সে একটি শপে গিয়ে টি শার্টের দাম শুনে নেয়, আর শার্টটি ছিল অনেক দামি, যা কিনার পর্যাপ্ত টাকা শিনের কাছে ছিল না। এই সময় আবার শিনের বান্ধবী শিয়া তাকে ফোন করে বলে তার জন্য একটি কাজের অফার আছে, তাকে একটি শর্ট ফিল্মে অ্যাক্টিং করতে হবে, তার বদলে সে অনেক টাকাও পাবে। আর এখন তার যেহেতু টাকার দরকার ছিল, তাই সে শিয়ার কথায় রাজি হয়ে গেলে শিয়া তাকে শুটিং স্পটে নিয়ে যায়। আর এখানে শিনের সাথে ইয়ানের অ্যাক্টিং করার কথা ছিল। তারপর ভালোভাবেই শিন তার শুটিং কমপ্লিট করে, আর শুটিং শেষে কথা মতো তার টাকাও পেয়ে যায়। আর এই টাকা নিয়ে সে দ্রুত চলে যায় সে শপটিতে। কিন্তু শপকিপার তাকে বলে সে নিশ্চয়ই এই শার্টটি তার বয়ফ্রেন্ডের জন্য নিচ্ছে, তাই না? কিন্তু শিন তাকে কিছুই বলে না। তারপর শিন জুনের কাছে এসে তাকে এটা জন্মদিনের গিফট হিসেবে দেয়, কিন্তু জুন এটা নিতে চায় না। সে শিনকে বলে, তুমি হলে আমার বন্ধুর গার্লফ্রেন্ড, তাই আমার মনে হয় আমাদের মধ্যে দূরত্ব বজায় রাখা উচিত, তাই আমি তোমার থেকে এত দামি কোনো গিফট নিতে পারি না। তারপর জুন শিনকে এখান থেকে চলে যেতে বলে। শিন যাওয়ার আগে জুনের জন্য আনা গিফটটা ডাস্টবিনে ফেলে দিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে শিন যাওয়ার পর দেখা যায় জুন ডাস্টবিন থেকে গিফটের প্যাকেটটা তুলে নেয়। তারপর সে একজন ডক্টরকে ফোন করে বলে আপনার দেওয়া থেরাপি সঠিকভাবে কাজ করতে শুরু করেছে। দাহাই এখন মানতে শুরু করেছে যে সে সত্যি একটা মেয়ে। অপর পাশ থেকে ডক্টর জুনকে বলে এখনই যেন দাহাই তার বিষয়ে সব সত্যিটা জানতে না পারে, তাকে ধীরে ধীরে সত্যিটা খুলে বলতে হবে। হঠাৎ করে সত্যিটা জানতে পারলে তার পক্ষে এসব মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। অন্যদিকে শিনকে দেখা যায় সে এখন নিজেকে একটা মেয়ে বলে মানতে শুরু করেছে। এখন আর শিয়াকে দেখলো তার আলাদা কোনো ভালো লাগা কাজ করে না, বরং সে তো ধীরে ধীরে জুনের প্রতি দুর্বল হয়ে পড়ছিল। তারপর শিয়া তাকে বলে তার উচিত দাহাইয়ের সাথে ব্রেকআপ করে জুনের সাথে রিলেশনশিপে যাওয়া, কারণ দাহাই তো শিনের তেমন কোনো খোঁজ খবরই নেয় না। অথচ এখানে জুন সবসময় শিনের অনেক কেয়ার করে। শিনের কাছেও মনে হয় শিয়া হয়তো ঠিক কথাই বলছে, তাই শিন নিজের মনের কথাটা জুনকে বলার জন্য তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। সেখানে ইয়ানার জুন কথা বলছিল। জুন বলে শিনের উপর থেরাপি
ধীরে ধীরে কাজ করছে। আমাদের উচিত তাড়াতাড়ি সেই থেরাপি শেষ করা। ওদের কথা শুনে শিন বুঝতে পারে এতদিন ধরে তার উপর একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, যে বিষয়টি সে নিজে না জানলেও বাকি সবাই জানতো। আসলে দাহাই জন্ম থেকে একটা মেয়ে ছিল, কিন্তু একটু বড় হওয়ার পর বিশেষ কিছু কারণে সে নিজেকে একজন ছেলে ভাবতে শুরু করে। আর সে বিশেষ কারণগুলো কি তা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এদিকে সবাই যে তার সাথে এতদিন ধরে অভিনয় করে গিয়েছে এটা কিন্তু দাহাইয়ের ভালোর জন্যই করেছে। তারা তো সবাই এটাই চাইছিল যেন দাহাই তার আসল আইডেন্টিটি মেনে নেয়, যে সে একজন মেয়ে। কিন্তু দাহাই এটা বুঝতে না পেরে এখান থেকে কান্না করতে করতে চলে যায়। তারপর জুন আর ইয়ান দাহাইকে দেখে তাকে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু দাহাই এখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে যায়। এই জন্য সবাই মিলে তাকে খুঁজতে বের হয়, কিন্তু কেউ কোথায় তাকে খুঁজে পায় না। এদিকে দাহাইকে খুঁজতে যাওয়ার সময় শিয়া তার পায়ে ব্যথা পেয়ে যায়। এই জন্য ইয়ান তাকে উঠিয়ে সাথে করে নিয়ে আবারও দাহাইকে খুঁজতে বের হয়। তারপর জুন এই সব ঘটনা দাহাইয়ের বাবাকে জানিয়ে দেয়। অপরদিকে দাহাই একটি টার্নেলের ভিতরে এসে কান্না করতে থাকে আর বলতে থাকে, সবাই আমার সাথে এতদিন মিথ্যা অভিনয় কেন করলো, কেন সবাই আমাকে আগে থেকে সত্যিটা জানালো না। এবার দাহাই তার মন ভালো করার জন্য তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা প্রথমে তার পায়ের ক্ষত স্থানগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়, তারপর বলে, আজ আমার জন্যই তোমাকে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আসলে বাস্কেটবল খেলায় চ্যাম্পিয়ন হওয়াটাই দাহাইয়ের বাবার স্বপ্ন ছিল, কিন্তু কোনোভাবে সে তার নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি। তাই তিনি অনেক আফসোস নিয়ে একদিন দাহাইকে বলেছিল যে দাহাই মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্ম নিলেই অনেক ভালো হতো, তাহলে সে তার বাবার স্বপ্নটা পূরণ করতে পারত। এই কথাটা ছোট্ট দাহাই শুনে নেয় যে তার বাবা তাকে একটা ছেলে হিসেবে চেয়েছিল। এই কথাটা দাহাইয়ের মনে গেঁথে যায়, তাই সে নিজের চুলগুলো কেটে ফেলে এবং ছেলেদের পোশাক পরে নিজেকে একটা ছেলে বলে দাবি করতে শুরু করে। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে দাহাইয়ের এই মানসিক রোগটা আরো ভয়াবহ রূপ ধারণ করতে থাকে। এইসব কিছুর জন্য দাহাইয়ের বাবা নিজেকে দোষ দিতে থাকে। আর এখন দাহাই তার বাবাকে বুঝায় এখানে তার কোনো দোষী ছিল না। এই সময় দাহাকে খুঁজতে খুঁজতে জুনও সেখানে চলে আসে। তারপর আমরা জুন আর দাহাইকে একটি পার্কে বসে থাকতে দেখি। আর এখানে দাহাই এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছিল। সে নিজের আসল পরিচয়টাও মেনে নিয়েছিল। তখন জুন বলে, আমি ছোট থেকেই তোমাকে প্রটেক্ট করার চেষ্টা করে এসেছি। ছোটবেলায় জুনের একমাত্র বন্ধু বলতে দাহাই ছিল। সে দাহের সমস্যার কথা জানতে পেরে সব সময় তার পাশে থাকার প্রমিস করে। দাহাই বলে, এই জন্যই কি আমি যে স্কুলে ভর্তি হতাম তুমিও সেই স্কুলে ভর্তি হতে? জুন বলে, হ্যাঁ, শুধুমাত্র তোমার পাশে থাকার জন্যই তুমি যেখানে যেখানে যেতে আমি সেখানে যেতাম। এখানে জুন আরো বলে, আমরা সবাই মিলে তোমাকে সুস্থ করার জন্য ডক্টরের কথা মতো পরিকল্পনা করেছিলাম। একদিন হঠাৎ করে আমরা তোমাকে না চেনার অভিনয় করব, আর তুমি যে আসলে একটা মেয়ে এটা তোমাকে বিশ্বাস করাবো। আর ফাইনালি সেটা করতে আমরা সবাই সফল হয়েছি। আর এখানে ফাইনালি জুন দাহাইকে প্রপোজালও করে দেয়, আর দাহাইও তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। কারণ সে যখন সুস্থ হতে শুরু করেছিল তখন থেকেই তো তার মনে জুনের জন্য ফিলিংস শুরু হয়েছিল। ফলে দুজন বেশ কাছাকাছি চলে আসে। পরের দিন জুন আর দাহাই তাদের অন্য বন্ধুদের সাথে দেখা করে আর তাদের রিলেশনের কথাটা জানিয়ে দেয়। সবাই তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। আর দেখতে দেখতে বাস্কেটবলের ফাইনাল ম্যাচও চলে আসে। এবার ম্যাচে দাহাইদের টিমে জিতেছিল। এই আনন্দে সবাই একসাথে মেতে ওঠে। আর তাদের এই আনন্দের সাথে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।